আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছো। আমি রুবাইয়া তোমাদের সাথে আছি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে। আজ আমি আলোচনা করব অধ্যায় 2 ব্রিটিশ শাসন এর প্রথম অংশ নিয়ে। এই পাঠের আলোচ্য বিষয় 1757 সালের পলাশীর যুদ্ধ। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা ইংরেজরা কেন ভারতে এসেছিল, বাংলার প্রতি ইংরেজদের কেন আগ্রহ ছিল, 1757 থেকে 1947 সাল পর্যন্ত কারা বাংলা শাসন করে, নবাবের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করে, নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিলেন এবং পলাশী যুদ্ধের পর কি হয়েছিল, অর্থাৎ পলাশী যুদ্ধের ফলাফল কি, সে সম্পর্কে তোমরা সংক্ষেপে বলতে পারবে। তাহলে চলো শুরু করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা প্রথমে এই অংশটুকু পড়ি, তারপর নিজে পড়ার চেষ্টা করি। শিক্ষার্থীরা, আমরা মূল পাঠটি পড়ব যাতে তোমাদের বাংলা উচ্চারণ স্পষ্ট হয় এবং পুরো পাঠটি বুঝতে সুবিধা হয়। তাহলে চলো আমরা পড়া শুরু করি। সালের পলাশী যুদ্ধ। মোগল আমলে পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী ব্যবসায় করতে ভারতীয় উপমহাদেশে আসে। ব্যবসায়িক প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ইংরেজরা টিকে থাকে। ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য 1600 সালে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে। বাংলার সম্পদের জন্য এই অঞ্চলের প্রতি ইংরেজদের আগ্রহ ছিল। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। তিনি 1756 সালে মাত্র 22 বছর বয়সে বাংলার নবাব হন। তরুণ নবাবের সাথে তার পরিবারের কিছু সদস্যের, বিশেষ করে খালা ঘসেটি বেগমের সম্পর্ক খুব খারাপ ছিল। এছাড়া রায় দুর্লভ এবং জগৎ শেঠের মতো বণিকদের বিরোধিতা ও ষড়যন্ত্রের শিকার হন তিনি। এই বণিকেরা অবশেষে 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধে নবাবের বিরুদ্ধে ইংরেজদের পক্ষে যোগ দেন। সৈন্যবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন। পরে নবাবকে হত্যা করা হয়। এই ঘটনার মধ্য দিয়ে বাংলায় 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছরের ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থীরা, এখন তোমরা ভিডিওটি পজ করে পুরো পাঠটি পড়ার চেষ্টা করো। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা পুরো পাঠটি বোঝার চেষ্টা করি। শিক্ষার্থীরা, আমরা যে সময়ের কথা বলছি সেটা হচ্ছে মোগল আমল। মোগল আমলে পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি, ইউরোপীয় বণিক গোষ্ঠী ব্যবসা বাণিজ্য করার জন্য ভারতীয় উপমহাদেশে আসে এবং এই ব্যবসায়িক প্রতিযোগিতায় একমাত্র ইংরেজরাই টিকে থাকে। তো শিক্ষার্থীরা, এখন প্রশ্ন হলো যে তোমরা ভারতীয় উপমহাদেশ বলতে কি বুঝো? চলো আমরা জেনে নিই। শিক্ষার্থীরা, তোমরা যে ম্যাপটি দেখতে পাচ্ছ তার সাথে তোমরা নিশ্চয়ই পরিচিত। তোমরা নিশ্চয়ই জানো 1947 সালে ব্রিটিশরা চলে যাওয়ার পর দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়। একটি হচ্ছে ভারত এবং অপরটি হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের দুইটি অংশ ছিল, একটি হচ্ছে পূর্ব পাকিস্তান এবং অপরটি হচ্ছে পশ্চিম পাকিস্তান। এবং 1971 সালের মুক্তিযুদ্ধের পর পূর্ব পাকিস্তান এই অংশের নাম হয় বাংলাদেশ। অর্থাৎ 1947 সালে দেশ বিভাগের পর মানচিত্রের অবস্থানটা কেমন ছিল তা তোমরা এখন দেখতে পাচ্ছ। এখন প্রশ্ন হলো 1947 সালের পূর্বে মানচিত্রের অবস্থানটা কেমন ছিল। চলো আমরা দেখে নিই। তোমরা এখন যে মানচিত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে 1945 সালে। অর্থাৎ 1947 সালের পূর্বে যখন ব্রিটিশরা শাসন করত তখন পুরোটাই ছিল ভারত। একটু লক্ষ্য করো, যে নীল আবৃত অংশটা দেখতে পাচ্ছ তোমরা, সেটি পুরোটাই হচ্ছে ভারত। এই পুরো অংশটি কিন্তু ব্রিটিশরা শাসন করেছে।
আর ভারতীয় উপমহাদেশ হলো আফগানিস্তান এবং চীন ছাড়া যে অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ পুরো অংশটুকুই বলা হয় ভারতীয় উপমহাদেশ। শিক্ষার্থীরা, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি, ইউরোপীয় বণিক গোষ্ঠী ব্যবসা বাণিজ্য করার জন্য ভারতীয় উপমহাদেশে আসে এবং এই ব্যবসায়িক প্রতিযোগিতায় একমাত্র ইংরেজরাই টিকে থাকে। এবং ভারত ও ব্রিটেন অর্থাৎ ব্রিটিশরা 1600 সালে বাণিজ্য পরিচালনার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে। তোমরা যে চিত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ইস্ট ইন্ডিয়া হাউস ইন দ্য সিটি অফ লন্ডন, অর্থাৎ ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটি ছিল মূলত ব্রিটেনের রাজধানী লন্ডনে, অর্থাৎ এর মূল হেডকোয়ার্টারটি ছিল লন্ডনে। এখন প্রশ্ন হলো, ইংরেজরা কেন ভারতে এসেছিল এবং বাংলার প্রতি ইংরেজদের কেন আগ্রহ ছিল? চলো শিক্ষার্থীরা আমরা জেনে নিই ইংরেজরা কেন ভারতে এসেছিল। শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা জানো, হ্যাঁ, ইংরেজরা বাণিজ্য করার উদ্দেশ্যেই ভারতে এসেছিলেন। বাংলার প্রতি ইংরেজদের কেন আগ্রহ ছিল? বাংলার সম্পদের জন্যই মূলত এই অঞ্চলের প্রতি ইংরেজদের আগ্রহ ছিল। আমাকে কি বলতে পারবে এটি কার ছবি? হ্যাঁ, উনি হচ্ছেন নবাব সিরাজউদ্দৌলা। উপাধি ছিল বাংলার শেষ স্বাধীন নবাব, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তিনি নবাব হয়েছিলেন 1756 সালে মাত্র 22 বছর বয়সে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সিংহাসনে বসার পর থেকেই নবাব নানামুখী ষড়যন্ত্রের শিকার হতে থাকেন এবং এরই পরিপ্রেক্ষিতে 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধে নবাব পরাজিত হন ও পরে নবাবকে হত্যা করা হয়। শিক্ষার্থীরা, তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, নবাবের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করেছিল এবং কেনই বা করেছিল? হ্যাঁ শিক্ষার্থীরা, চলো আমরা সেই উত্তরটি জেনে নিই। নবাব 3টি পক্ষ থেকে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। নিচে পক্ষগুলোর নাম উল্লেখ করা হলো, কোন পক্ষে কারা এবং কেন নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তা লেখো। শিক্ষার্থীরা, তোমরা এখানে 3টি পক্ষ দেখতে পাচ্ছ। 3টি পক্ষ হচ্ছে ইংরেজ বণিক, পরিবার এবং এদেশীয় বণিক। চলো আমরা এই উত্তরটি জেনে নিই। নবাব প্রথম ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন পরিবারের পক্ষ থেকে। নবাবের পরিবারের কিছু সদস্য, বিশেষ করে খালা ঘসেটি বেগম, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, কারণ তাদের সাথে নবাবের সম্পর্ক ভালো ছিল না। কিন্তু প্রশ্ন হলো, খালা ঘসেটি বেগম কেন ষড়যন্ত্র করেছিলেন? কারণ আলিবর্দী খানের 3 কন্যার মধ্যে জ্যেষ্ঠ কন্যা ছিলেন ঘসেটি বেগম এবং কনিষ্ঠ কন্যার পুত্র ছিলেন সিরাজউদ্দৌলা। জ্যেষ্ঠ কন্যা অর্থাৎ বড় কন্যা ঘসেটি বেগম হওয়া সত্ত্বেও কনিষ্ঠ কন্যার পুত্র সিরাজউদ্দৌলাকে নবাব করায় ঘসেটি বেগম ক্ষুব্ধ হন এবং এরই প্রেক্ষিতে তিনি নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। এবং দ্বিতীয় পক্ষ হলো ইংরেজ বণিক। ইংরেজরা বহুদিন ধরে বাংলার শাসন ব্যবস্থায় লাভজনক একটা পরিবর্তন চেয়েছিল। এরই অংশ হিসেবে তারা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে যোগ দেন। অর্থাৎ বাংলার সম্পদের প্রতি যেহেতু তাদের লোভ ছিল, সেহেতু তারা বাংলা শাসন ব্যবস্থায় একটা লাভজনক পরিবর্তন চেয়েছিল। আর এরই প্রেক্ষিতে তারা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এবং তৃতীয় পক্ষটি হলো এদেশীয় বণিক। এদেশীয় বণিক কারা ছিল? রায় দুর্লভ, জগৎ শেঠের মতো এই দেশীয় প্রভাবশালী বণিকরা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন, কারণ নবাব কর্তৃক এসব ব্যবসায়ীর অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ণ হয়েছিল, অর্থাৎ অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু নবাব পরিবারের পক্ষ থেকেই প্রথম ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, এই সুযোগে ইংরেজ বণিক এবং এদেশীয় বণিক যারা নবাবের শত্রু ছিলেন তারাও এই সুযোগ কাজে লাগিয়েছিল এবং তারাও নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এবং তারই প্রেক্ষিতে পরিবার, এদেশীয় বণিক এবং ইংরেজ বণিক, এই বণিকেরাই অবশেষে 1757 সালে 23শে জুন যে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল তাতে ইংরেজদের পক্ষে অর্থাৎ নবাবের বিরুদ্ধে যোগ দেন। তাছাড়া
নবাবের প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণেই নবাব পরাজিত হন এবং পরে নবাবকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়। পলাশীর যুদ্ধে নবাবের এই পরাজয়ের মধ্য দিয়েই বাংলায় নবাবী শাসনের পতন হয় এবং 1757 থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছরের ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। ইংরেজরা শাসনের নামে শোষণ চালাতে থাকে, ফলে এই বাংলার মানুষ তাদের রাজনৈতিক স্বাধীনতা হারায় এবং এই উপমহাদেশের সাধারণ মানুষ দুঃখ দুর্দশার মাঝে নিপতিত হয়। ব্যবসা বাণিজ্যে ইংরেজরা একচেটিয়া অধিকার লাভ করে এদেশীয় ব্যবসায়ীরা সর্বশান্ত হন। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজ এই পর্যন্তই। এখন আমরা চলে যাব এই পাঠ সম্পর্কিত কিছু প্রশ্নে। তোমরা ইতিমধ্যেই এই দুটি প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এখন আমরা জেনে নেব 1757 থেকে 1947 সাল পর্যন্ত কারা বাংলা শাসন করে। হ্যাঁ, 1757 থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজরাই বাংলা শাসন করে। নবাবের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করে? কি তোমাদের নিশ্চয়ই জানা আছে? হ্যাঁ, নবাবের বিরুদ্ধে তার পরিবারের কিছু সদস্য, বিশেষ করে খালা ঘোষটি বেগম এবং সৈন্যবাহিনীর প্রধান মীর জাফর, রায়দুল্লভ, জগৎ শেঠের মতোই এদেশীয় বণিক এবং ইংরেজ বণিকরা ষড়যন্ত্র করে। পরবর্তী প্রশ্ন, নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিলেন? নবাব যদিও বিভিন্নভাবে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, কিন্তু পলাশীর যুদ্ধে সৈন্যবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণেই মূলত নবাব যুদ্ধে পরাজিত হয়েছিলেন। পলাশীর যুদ্ধের পর কি হয়েছিল, অর্থাৎ পলাশীর যুদ্ধের ফলাফল কি? তোমরা নিশ্চয়ই জানো, পলাশীর যুদ্ধে নবাব পরাজিত হন এবং এর ফলে বাংলায় 1757 থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছরের ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। এর ফলে বাংলা তার রাজনৈতিক স্বাধীনতা হারিয়েছিল এবং ব্যবসা বাণিজ্যে ইংরেজরা একচেটিয়া অধিকার লাভ করেছিল এবং এদেশীয় ব্যবসায়ীরা সর্বশান্ত হয়েছিল। শিক্ষার্থীরা এখন আমরা জেনে নেব মুঘলরা বাংলাকে বলতো যে কোনো জাতির স্বর্গ। মুঘল আমলের বাংলা শাসকদের সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করো। তাহলে চলো আমরা মুঘল আমলে বাংলার কয়েকজন শাসক সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। মুঘল আমলে বাংলা বিভিন্ন শাসকদের সম্পর্কে কিছু তথ্য। ইসলাম খান চিশতি, তিনি ছিলেন মুঘল আমলের একজন শাসক। তিনি কৃতিত্বের সাথে বাংলা শাসন করেছিলেন 1608 থেকে 1613 সাল পর্যন্ত। মীর জুমলা, ওনার উপাধি ছিল প্রজা হিতৈষী, অর্থাৎ প্রজাদের তিনি বিভিন্নভাবে সেবা দিয়েছিলেন, এই জন্য ওনার উপাধি ছিল প্রজা হিতৈষী। তিনি বাংলা শাসন করেন 1660 থেকে 1663 সাল পর্যন্ত। শায়েস্তা খান বাংলা শাসক হন 1664 সালে এবং তিনি বাংলা শাসন করেছিলেন 22 বছর যাবত। মুর্শিদ কুলি খান বাংলার সুবেদার হন 1610 সালে এবং তিনি প্রথম বাংলায় নবাবী প্রথা চালু করেন। আলিবর্দী খান বাংলার শাসক হন 1740 সালে, বাংলা শাসন করেন 16 বছর যাবত এবং বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। তিনি বাংলা শাসন ক্ষমতা লাভ করেন 1756 সালে, তোমরা নিশ্চয়ই জানো, এবং শাসনামলের সমাপ্তি ঘটে 1757 সালে পলাশীর যুদ্ধে পরাজয়ের মাধ্যমে। অর্থাৎ 1757 সালে পলাশীর যুদ্ধে পরাজয়ের মাধ্যমেই বাংলায় নবাবী শাসনের পতন হয় এবং 200 বছরে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থীরা, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখন তোমাদের জন্য রয়েছে অধ্যায় ভিত্তিক কুইজ প্রশ্ন, দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ। চলো আমরা দেখে নিই কুইজ প্রশ্নে কি রয়েছে। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। প্রথমটি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কবে? 1700 সালে, 1600 সালে, 1800 সালে, 1900 সালে। দ্বিতীয় প্রশ্ন হলো, নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বাংলার নবাব হন? তোমরা নিশ্চয়ই জানো, 20 বছর, 21 বছর, 22 বছর, 23 বছর। তৃতীয় প্রশ্ন হলো, পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1756, 1175, 1757, 1755। 4 নম্বর প্রশ্ন হলো, ইউরোপীয় বণিকদের মধ্যে শেষ পর্যন্ত কারা টিকে ছিল? ডাচ, ইংরেজ, ফরাসি, পর্তুগিজ।
5 নম্বর প্রশ্ন হলো ঘসেটি বেগম ছিলেন নবাবের ফুপি, নবাবের খালা, নবাবের চাচি, নবাবের মামা, কোনটি হবে? নিশ্চয়ই তোমরা জানো। ঝটপট ভিডিওটি পজ করে সঠিক উত্তরগুলো দিয়ে দাও। ওকে শিক্ষার্থীরা, এখন আমি উত্তরটি বলে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কত সালে? হ্যাঁ, অবশ্যই 1600 সালে। দ্বিতীয় প্রশ্ন, নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বাংলার নবাব হন? 22 বছর বয়সে। উত্তরটি হবে গ নাম্বার। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 3 নম্বর প্রশ্ন, 1757 সালে। ইউরোপীয় বণিকদের মধ্যে শেষ পর্যন্ত কারা ছিল? ইংরেজরা। ঘসেটি বেগম ছিলেন নবাবের খালা। তাহলে শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। আশা করি সে পর্যন্ত সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।